আসসালামু আলাইকুম। আমার যারা শুভাকাঙ্ক্ষী ছিল, বন্ধুরা ছিল, তারা আমাকে অনেক দিনই মিস করছে যে আমি অনেক দিন ইউটিউবে কোনো ভিডিও দেইনি, কোনো ভিডিও আপলোড করি নাই। তো স্টেপ টু ইউরোপের পক্ষ থেকে সবাইকে আমি আবারও জানাচ্ছি ওয়েলকাম, স্বাগতম, আসসালামু আলাইকুম। এবং এতদিন আমাকে মিস করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে মিস করার পিছনে বেশ কিছু কারণ ছিল। বিশেষ করে রোমানিয়াতে যখন ছিলাম, রোমানিয়ার যে পরিবেশটা ছিল, সেই পরিবেশটা আমার কাছে খুব একটা ভালো লাগতেছিল না। তাই এবং আমি যখন ভিডিও দিছিলাম অনেকেই খুব আগ্রহ প্রকাশ করাইছে, কিন্তু কিছুদিন যাওয়ার পরে যখন আমি বুঝতে পারলাম যে মানুষ যেভাবে রোমানিয়ার প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছে, আর আমার কথার পরে তাদের আগ্রহটা আরও বেড়ে যাচ্ছে, তো এই জিনিসগুলি আসলে একটু অন্যভাবে আর কি চলে আসতেছিল। সেই কারণে আমি গ্যাপ দিছি এই জন্য, কারণ রোমানিয়ার কথা আর কাজে আমি মিল পেতেছিলাম না। তো রোমানিয়ার যখন কথা আর কাজে কোনো মিল পেতেছিলাম না, এমতো অবস্থায় আমি চিন্তা করলাম, না, রোমানিয়া নিয়ে কাজ করে মানুষকে আগ্রহ রোমানিয়ার প্রতি না করাই ভালো, ভালো কিছু দেখি করা যায় কি না। এই চিন্তা থেকে আমি আমার সিদ্ধান্ত চিন্তা করলাম। রোমানিয়া থেকে আমি বাংলাদেশে ব্যাক করলাম। বাংলাদেশে ব্যাক করে আমি চিন্তা করলাম তাহলে সেন্ট্রাল ইউরোপের কোনো দেশে কিভাবে যাওয়া যায়। এবং সেন্ট্রাল ইউরোপে আমি যাওয়ার পরে তারপরে সেইখানকার পরিস্থিতি বুঝে, অবস্থা বুঝে, তারপরে আমি ইনশাআল্লাহ ভালো ইনফরমেটিভ ভিডিও করব, যাতে করে সবার উপকার হয়, কাজে আসে। তো এরকম একটা চিন্তাধারা থেকে আমি আবার নতুন করে নতুন উদ্যমে কাজ শুরু করি। তো সেই চিন্তাধারা থেকে আমি চলে আসি হচ্ছে বাংলাদেশে, ট্রাই করি কিভাবে কি করা যায়। যেহেতু আমার পাসপোর্টে অনেক ভিসা ছিল, আমার পাসপোর্টে অন্য অন্য দেশেরও ভিসা আছে। তো এই কারণে শর্ট সময়ে আমি চিন্তা করলাম যে ইউরোপের কোন দেশে ট্যুরিস্ট ভিসা করা যায়, কারণ ওয়ার্ক পারমিট ভিসাতে অনেক সময় লেগে যায়। তো আমি পরবর্তীতে ইতালির ট্যুরিস্ট ভিসা করি। মাল্টার জন্য আর কি, মাল্টা ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করি। মাল্টা ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করার পরে আমাকে ইটালির ট্যুরিস্ট ভিসা দেয়। ইটালির যখন আমাকে মাল্টার জন্য ট্যুরিস্ট ভিসা ইস্যু করে, মাল্টার ওই ভিসাতে আমি ইতালিতে আসি। ইতালিতে খেয়ে আমি বৈধ হওয়ার জন্য, যে ইতালিতে ইলিগ্যাল বা অ্যাজাইলাম এই সমস্ত ইগুলি অনেক সময় লাগে। তো এই কারণে আমি ইটালিতে স্টে করি না। ইটালিতে স্টে না করে আমি পর্তুগালে চলে আসছি। পর্তুগালে আসার পরে আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলমিনের কাছে অনেক অনেক শুকরিয়া, রোমানিয়া আমার যে কাজের এক্সপিরিয়েন্স ছিল, এই সমস্ত এক্সপিরিয়েন্স আমি শো করে 1 মাসের ভিতরে কাজ পেয়ে যাই একটা রেস্টুরেন্টে। তো কাজ পেয়ে যাওয়ার পরে তখন আমি চিন্তা করলাম তাহলে পর্তুগালেই হ্যাঁ সেটেল হব। তো পর্তুগালেরই আমি পার্মানেন্ট কিছু করার চেষ্টা করি। তো ওই অবস্থা থেকে আমি পর্তুগালে কাজ শুরু করি। তো কাজ শুরু করার পরে আজকে আজকে মানে এই গত মে মাসে আমার 1 বছর 13 মাস, এই জুন মাস নিয়ে 14 মাস চলতেছে কাজের। এর ভিতরে আমি অলরেডি বায়োমেট্রিকের ডেট পাইছি আলহামদুলিল্লাহ। খুব শীঘ্র আমি টিআরসিও পেয়ে যাব। তো এই অবস্থাতে আমি বর্তমানে পর্তুগালে অবস্থান করতেছি। আর পাশাপাশি আমার যে রেস্টুরেন্টে জব চলতেছে, আমি বেশ মোটামুটি অ্যাসিস্ট্যান্ট শেফ হিসেবে কাজ করতেছি, এবং ট্রেডিশনাল পর্তুগিজ ফুড শপ। তো যেহেতু আমার রেস্টুরেন্টের উপরে আগেও এক্সপিরিয়েন্স ছিল, সেই জন্য আমি রেস্টুরেন্টে মোটামুটিভাবে তাদের সাথে ভালো মতোই মিশে গেছি। আর তার চেয়ে বড় কথা হচ্ছে যে আলহামদুলিল্লাহ, যে এত অল্প সময়ের ভিতরে আমি পর্তুগিজ ভাষাটাও অনেক ভালো শিখছি। যেমন এখন দুপুর, সবাইকে বলতে হবে বোতার্দ, দুপুরকে বলা হয় বোতার্দ, মানে শুভ দুপুর। বুন্দিয়া, এটা হচ্ছে শুভ সকাল। বনৈত, শুভরাত্রি। তারপরে কাউকে যদি জিজ্ঞেস করতে হয় কেমন আছো, তুদুবাই, এরকমের বেসিক যেটা সেটা জানি, এবং তারা ফ্লুয়েন্টলি যেটা বলে সেটাও আমি অনেক ভালো বুঝি। তো পর্তুগালে দেখবেন যে আপনারা পোস্টে ফেসবুকে বেশিরভাগ লোক কাজ পায় না, তাদের একমাত্র কারণ হচ্ছে তাদের ভাষাগত প্রবলেম। তারা যখনই পর্তুগালে ঢোকার পরেই তারা কাজের পিছে দৌড়াদৌড়ি করে। তো অনেক কাজের পিছে দৌড়াদৌড়ি করে,
কিন্তু তার নিজের যে কি স্কিল আছে, সে কি এই দেশের না ভাষা জানে, না কোনো কাজ জানে। বেশিরভাগ লোকই আসে আনস্কিল ইউরোপে। তো এই অবস্থাতে দেখা যায় যে তারা কিভাবে কাজ করবে, বা তাদেরকে যে একটা মালিক রাখবে, মাস গেলে তাকে 1,000 ইউরো বেতন দিবে, তার পিছনে এত টাকা খরচ করবে, কেন করবে যদি তার কাছ থেকে কোনো আউটপুট না পায়। তো এই জিনিসগুলি আমরা চিন্তা করি না। আমরা চিন্তা করি ইউরোপে আসছি, ইউরোপ মানেই টাকা, আসছি আমাকে সে টাকা দিতে বাধ্য, কেন দেয় না টাকা। আসলে আসার পরে দেখা যায় যে কাজই পাইতেছে না। এর কারণ হচ্ছে যে সে তো কাজ কিভাবে পাবে, কাজ পাওয়ার জন্য যে ন্যূনতম যোগ্যতাটা, সেই যোগ্যতাটা তার নাই। না সে ভাষাগত জ্ঞান আছে, না কোনো তার কাজের এক্সপিরিয়েন্স আছে। এখন যাদের আবার আছে তারা আবার দেখা যায় যে সারভাইভ করতে পারে না, লং টাইম ওয়ার্ক এটা সহ্য করতে পারে না, যে এত দীর্ঘ টাইম 12-14 ঘন্টা কাটায়। প্রথম অবস্থায় যখন পেপারস থাকে না, আমি তো ইলিগ্যাল, তো সুতরাং এই সুযোগটা তারাও নেয়। তো নিয়ে তারা একটু বেশি সময় ধরে খাটায়। তো এটা অনেকে সহ্য করতে পারে না, সহ্য না করার কারণে কাজ কিছুদিন কোথাও করলে আবার ছেড়ে আর এক জায়গায় চেষ্টা করে। তো এই সমস্ত কারণেও কাজের একটা গ্যাপ তৈরি হয়ে যায়। তো আশা করতেছি যে ইনশাল্লাহ আমি পরবর্তী ভিডিওতে আমার পর্তুগালের হিস্ট্রি এবং ইউরোপে এসে সারভাইভ করার যে পদক্ষেপগুলি, এটা আমি ধাপে ধাপে আপলোড করব। এবং যারা আমার সাথে ছিলেন, যারা আমাকে ফলো করছেন, তারা টাচে থাকেন, আপনাদেরকে গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি দিব। এছাড়া আপনাদের যদি এখন বর্তমানে পর্তুগালের সিচুয়েশন সম্পর্কে কিছু জানার থাকে, আমাকে কমেন্টস করবেন। সপ্তাহে একদিন ছুটি পাই, যেমন আজকে রবিবার, যদিও আজকে আমার ছুটি ছিল না। ঈদের আমার ছুটি হলো সাপ্তাহিক সোমবার, কিন্তু ঈদের দিন সোমবার পড়ছে এখানে, 16 তারিখ সোমবার ছিল, 17